বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদায় আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বলবীর বল উন্নত মম শির। নমস্কার, জি24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আত্রেই। কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী, আর এই জন্মজয়ন্তীতে কবিকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ শ্রদ্ধার্ঘ্য। ভরিয়া পরাণ ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর। কাজী সাহেব বাংলা ভাষায় রাগ সঙ্গীতকে প্রথম প্রকাশ করেছেন, মানে রাগ সঙ্গীতের আঙ্গিকে ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, গজল, গীত এই সমস্ত বিভিন্ন গায়ন রীতিকে বাংলা ভাষায় বেঁধেছিলেন সর্বপ্রথম কাজী নজরুল ইসলাম। তার অবদান বিরাট। সাম্যের কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার চর্চা, তার সাহিত্য, তার গান, এই সমস্তটা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক তা ছত্রে ছত্রে আমরা খুঁজে পাই। এবং এই সাম্যের কবি একদিকে যিনি, তিনি আবার বিদ্রোহের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে তাই পরতে পরতে স্মরণ করা। সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠা একজন মানুষ ছিলেন এবং সমস্ত ধরনের সংকীর্ণতা ঊর্ধ্বে উঠে তিনি তার প্রতিবাদটা যেভাবে রেখেছেন ঠিক ওরকম জোরালো, একেবারে অনেক সময় ক্রোধে ফেটে পড়া একজন মানুষ। এতখানি জোরালো প্রতিবাদ হয়তো আমরা অনেক সময় অনেকের কবিতাতে দেখতে পাইনি, অনেকের রচনায় দেখতে পাইনি, কাজী নজরুল ইসলামের যেটা দেখতে পেয়েছি আমরা। এবং সেই জন্য মনে হয় যে আমরা এই সময় দাঁড়িয়ে এমন একজন মানুষের তো সন্ধান করি, আমরা সেরকম মানুষ হয়ে উঠতে চাই, আমাদের মনের প্রসারতা আমরা বাড়াতে চাই, আমরা যে কোনো ধরনের সংকীর্ণতা, ন্যারো মাইন্ডেডনেসের ঊর্ধ্বে যেতে চাই। সেই জায়গায় দাঁড়িয়ে কাজী নজরুল ইসলামের কথা ভীষণভাবে মনে হয়। মানে আমি তো বলবো যে কিছু না, শুধু বিদ্রোহী কবিতাটা যদি খুব ভালো করে কেউ পড়েন তাহলেই তিনি কাজী নজরুল ইসলাম মানুষটা কি ভেবেছিলেন, কি চাইতেন, কীরকম পৃথিবী তিনি দেখতে চেয়েছিলেন, তার একটা সুন্দর ছবি, তার মধ্যে একটা দুর্দান্ত ছবি আছে তার। সেটা যদি কেউ অনুধাবন করি তাহলেই আমরা জানতে পেরে যাব, বুঝতে পেরে যাব যে এই সময় কেন আমাদের কাজী নজরুল ইসলামের কথা আরও বেশি করে ভাবা উচিত। (1899) 25শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাবা কাজী ফকির আহমেদ ছিলেন স্থানীয় এক মসজিদের ইমাম। প্রবল দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করেছিলেন জন্ম থেকেই। নজরুলের ডাকনাম ছিল দুখু মিয়া। স্থানীয় মুসলিম ধর্মীয় স্কুলে ছাত্রজীবন শুরু করেও থামতে হয় নজরুলকে। বয়স তখন মাত্র 10। বাবা মারা যান। শুরু হয় জীবিকার সন্ধান। স্থানীয় একটি রুটি তৈরির কারখানায় কাজ নেন দুখু মিয়া। পাশাপাশি হাজি পালোয়ানের কবরের সেবক এবং মসজিদের মুয়াজ্জিমের কাজও শুরু করেন নজরুল। ফলে ইসলাম ধর্মের মৌলিক আচার অনুষ্ঠানের সঙ্গে নিবিড় যোগাযোগ তৈরি হয়। বাল্যকালেই একটি লেটো দলেও যোগ দেন নজরুল। আয়ত্ত করেন আরবি, ফার্সি, উর্দু ভাষা। 1910 সাল লেটো দল ছেড়ে আবার ফিরলেন ছাত্র জীবনে। ভর্তি হন মতরুন উচ্চ ইংরেজি স্কুলে। শিক্ষক হিসেবে কবি কুমুদরঞ্জন মল্লিককে পেলেন। নজরুল সম্পর্কে কবি বলেছিলেন, ছোট্ট সুন্দর চন্মনে ছেলেটি, আমি ক্লাস পরিদর্শন করিতে গেলে সে আগেই প্রণাম করিত। আমি হাসিয়া তাহাকে আদর করিতাম। সে বড় লাজুক ছিল। অভাবের তাড়নায় বারবার পড়াশোনায় ব্যাঘাত ঘটে। 1915-তে রানীগঞ্জের শিয়ারশোল রাজস্কুলে
পড়াশোনা শুরু করে মাধ্যমিক প্রি টেস্ট পরীক্ষা না দিয়ে ভারতীয় সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দিলেন নজরুল ইসলাম। 1917 সাল থেকে 1920 প্রায় 2.5 বছর ছিলেন 49 নম্বর বেঙ্গল রেজিমেন্টের করাচি সেনানিবাসে। করাচি সেনানিবাসে কর্মরত অবস্থায় নজরুলের লেখক হিসেবে প্রথম আত্মপ্রকাশ। মাসিক পত্রিকা সওগাতে নজরুলের প্রথম রচনা বাউন্ডুলের আত্মকাহিনী। একই বছরে বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় নজরুলের কবিতার প্রথম প্রকাশ, নাম মুক্তি। কাজী নজরুলের কবিতা এখনো সমানভাবে প্রাসঙ্গিক বলে আমার মনে হয়। ছোটবেলায় যখন পড়েছি, সে তো অন্যভাবে পড়া বা পাড়ার প্রতিযোগিতায় অংশ নেওয়া, সেই সময়টা তো ছিল লিচু চোর, তারপর খুকি ও কাঠবেড়ালি, এইসব কবিতা পড়তে পড়তে আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিতে নিতে বড় হয়ে উঠেছি। কিন্তু যত কাজী নজরুলের কবিতা পড়েছি, কি গল্প পড়েছি, গান শুনেছি, তত মনে হয়েছে যে কি বিরাট মনের একটা মানুষ। সব ধর্ম জাতপাতের ঊর্ধ্বে উঠে তিনি মানুষের জয়গান গেয়েছেন। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। নজরুল হচ্ছে সেই কবি, কবিতা তার কাছে এসেছিল ঠিক যেরকম একটা গাছে পাতা আসে, কিন্তু সেই প্রতিটি পাতার মধ্যে ছিল বিদ্যুৎ, বজ্র। তার ছোটবেলায় যে কষ্ট, শেষ জীবন পর্যন্ত খুব কষ্টে কাটিয়েছেন, কিন্তু কষ্ট, তার দুঃখ, তার দারিদ্র্য তাকে কিন্তু চুপ করিয়ে দিতে পারেনি। কিন্তু একেবারে অকুত হয়, এই ছুটে চলে যাচ্ছেন ঢাকায়, এই চলে যাচ্ছেন করাচি, করাচিতে গিয়ে এমনকি সেনা শিবিরে চাকরি নিয়েছেন, সোলজার হিসেবে চাকরি নিয়েছেন, পদাতিক সৈন্য হিসেবে। যুদ্ধ শেষ, কলকাতায় ফিরলেন নজরুল। ঠিকানা হল 32 নম্বর কলেজ স্ট্রিট, বঙ্গীয় মুসলিম সমিতির অফিসে। সান্নিধ্য পেলেন সমিতির অন্যতম কর্মকর্তা মুজফফর আহমেদের। এখান থেকেই নজরুলের সাহিত্য সাংবাদিকতার শুরু। আলাপ হল প্রচুর জ্ঞানী গুণী মানুষের সঙ্গে। পরবর্তীকালে নবযুগ পত্রিকার সম্পাদক হন কাজী নজরুল ইসলাম। 1921 সাল শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেন নজরুল। তারপর ছিল আজীবন গুরু শিষ্য সম্পর্ক। খুব ভালোবাসতেন একে অপরকে। আমি নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে একই মাত্রায় রাখি। উনি ওনার মতন করে কম্পোজিশন করেছেন, বিরাট সৃষ্টিকর্ম করে গেছেন, নজরুল সাহেবও তাই। তাই আমার বরং কোথাও কোথাও নজরুল সাহেবকে আমার একটু বেশি ভালো লাগে, তার কারণ নজরুল সাহেবের গানে অনেক বেশি ক্লাসিক্যালের ব্যবহার আছে এবং একটু স্বাধীনতাও আছে, একটু গায়কির ব্যবহার করা যায়। রাগরাগিনী নিয়ে অনেক ধরনের কাজ রবীন্দ্রনাথ তো অবশ্যই করেছেন, কাজী সাহেব যেন আরও বেশি রাগরাগিনীকে পরিস্ফুট করেছেন তার সৃষ্টিতে। উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয় না প্রিয়া মোর। উচ্চাটন মন ঘরে রয় না প্রিয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয় না। সাহিত্য সমিতির অফিসে প্রকাশক আলী আকবর খানের সঙ্গে পরিচয় হয় নজরুলের। পরিচয় হয় কুমিল্লার বিরজা সুন্দরী দেবীর কন্যা প্রমীলা দেবীর সঙ্গে। 1922 সাল, দেশ জুড়ে অসহযোগ আন্দোলন। নজরুল কুমিল্লা থেকে দৌলতপুরে কিছুদিন থেকে আবার কুমিল্লা যান। তখন সক্রিয় রাজনৈতিক কর্মী নজরুল। বিভিন্ন শোভাযাত্রায় স্বদেশী আন্দোলনের গান গাওয়া, কবিতা পাঠ ছিল তার কাজ। 21শে নভেম্বর ভারত জুড়ে হরতাল। নজরুল নামলেন পথে, লিখলেন বিদ্রোহী কবিতা। সমস্ত সাহিত্য সমাজে সমাদৃত হলেন কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবিতা সম্ভবত শুধু বাংলায় নয়, ভারতবর্ষে সেই কবিতা যা বাংলা ভাষায় লিখিত হয়েছে, যার থেকে যদি সার্ভে নেওয়া যায় তাহলে দেখা যাবে যে বিদ্রোহী কবিতার চাইতে জনপ্রিয়তর কোনো কবিতা এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি, লেখা হয়নি। সুতরাং
আমার কাছে নজরুল এখন আরও তীব্রভাবে প্রয়োজনীয়। তার কবিতা, তার গান, তার শ্যামাসঙ্গীত, তার গদ্য রচনা, এই সব নিয়ে যে নজরুল, তার যে উপস্থিতি ছিল সেটা হয়তো এখন আমরা পাবো না, কিন্তু তার লেখার মধ্যে দিয়ে তার যে উপস্থিতি, সেটা আমার মনে হয় এই ভারতবর্ষের পক্ষে সবচেয়ে জরুরি একটা প্রতিভাস রচনা করে। বিদ্রোহী কবিতাটা তখন একটা দারুণ সাড়া ফেলে দিয়েছিল, তরুণদের খুব উদ্দীপিত করেছেন। বিরোধিতা করেছিল অনেকে, একজন হলো শনিবারের চিঠি সজনীকান্ত দাস। পরে তিনি কিন্তু বলেছেন, তিনি রবীন্দ্রনাথের কাছে পর্যন্ত গিয়েছিলেন, গিয়ে বলছেন কি, বড্ড বেশি একটা নিজের কথা, আমি আমি আমি। ওহিদলাল মজুমদার মনে করলেন তাকে নকল করা হয়েছে, এইসব নিয়ে তখন রবীন্দ্রনাথ বলেছিলেন, আমার যদি ওর মতো বয়স থাকতো আমি এরকম কবিতা লিখতাম। 1920-র দশকে অসহযোগ ও খিলাফত আন্দোলন একসময় ব্যর্থতায় পর্যবসিত হয়। 1922-এর 12ই অগস্ট নজরুল ধূমকেতু পত্রিকা প্রকাশ করলেন। স্বরাজ গঠনে যে সশস্ত্র বিপ্লববাদের আবির্ভাব ঘটে, তাতে ধূমকেতু পত্রিকার অবদান ছিল। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। পড়শি দেশ বাংলাদেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আর আমাদের দেশে তো তিনি স্বনামধন্য কবি। প্রাচ্য বা পাশ্চাত্যে কবিকে নিয়েও আগ্রহ অগাধ রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কবি কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী। অনিন্দিতাদি, আপনাকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। প্রাচ্য আর পাশ্চাত্যে কবিকে নিয়ে আগ্রহ কীরকম লক্ষ্য করা যায়, বিশেষত আপনি যেখানে রয়েছেন কীরকমভাবে দেখেন মানুষের মধ্যে আগ্রহ রয়েছে কবিকে নিয়ে? প্রথমেই আত্রেই তোমাকে এবং জি 24 ঘন্টার সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই বিশেষ দিনে আমাকে কিছু বলার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। আর আসলে আমি নিউ জার্সিতে থাকি। গত 5 বছর আগে আমি যখন এখানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করি, এর আগে বহুবার অনুষ্ঠান করতে এসেছি, তখন দাদুর অনুষ্ঠান শোনার, দাদুর গান, কবিতা, কথা শোনার আগ্রহ দেখেছি এখানকার মানুষের মধ্যে। এখানে যখন এসে থাকতে শুরু করলাম, তখন দেখলাম যে বাঙালিরা আসলে যারা দীর্ঘ সময় দেশ ছেড়ে এসছেন, সে বাংলাদেশ হোক, পশ্চিমবঙ্গ হোক, তাদের মধ্যে নজরুলকে জানার আগ্রহ একটু বেশি। সেই ভাবনা মাথায় রেখে একটা স্বপ্নও ছিল। 2018 সালে কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশন নর্থ আমেরিকা তৈরি করলাম, আমি এবং আমার স্বামী শাহিন তরফদার। উনি পেশায় আইটি, কিন্তু সর্বতোভাবে উনি এই স্বপ্ন পূরণে আমাকে সাহায্য করেছিলেন। এবং নর্থ আমেরিকার বিভিন্ন প্রান্তের থেকে বহু মানুষ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আমরা সব থেকে আকর্ষণীয় করে তুলেছিলাম এর উদ্বোধনী অনুষ্ঠানকে দাদুর ব্যবহৃত বহু জিনিসপত্র, সেগুলোকে আমরা প্রদর্শনী করেছিলাম নিউ ইয়র্কে। কলকাতা থেকে আমার মা শ্রীমতী কল্যাণী কাজী, আমার বড় দাদা কাজী অনির্বাণ, যার আর্কাইভে দাদু জিনিসপত্রগুলো রয়েছে, তারা এসেছিলেন জিনিসগুলো নিয়ে। এবং লোকেরা যারা কোনোদিন নজরুলকে স্পর্শ করতে পারেননি, কাছে যেতে পারেননি, তারা নজরুলের ব্যবহৃত জিনিসগুলো দেখতে পেয়ে আপ্লুত এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে, পারিবারিক বহু কথোপকথনের মধ্যে দিয়ে নজরুলকে তারা নতুন করে চিনেছেন। এবং সেই ভাবনা থেকে আমরা এই কাজ ফাউন্ডেশনটাকে এগিয়ে নিয়ে যাবার একটা ভাবনা চিন্তা করেছিলাম। এবং সব থেকে বড় কথা, 2019 সালে বিশ্ববঙ্গ সম্মেলনে জনকণ্ঠে নজরুল একটি অনুষ্ঠানে আমরা প্রায় 75 জন নর্থ আমেরিকার বিভিন্ন প্রান্তের মানুষজন যারা নজরুলকে জানতে আগ্রহী বা নজরুল সঙ্গীত শিল্পী, তাদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করেছিলেন এবং সেটা বহুল চর্চিত এবং প্রশংসিত হয়েছিল। এবং সব থেকে বড় কথা, এই প্রজন্মের ছেলেমেয়েরা যেহেতু প্রবাসে ইংরেজি ভাষার চলটা একটু বেশি, বাংলা ভাষাটা একটু পিছিয়েই থাকে, কিন্তু পরিবারে এই প্রজন্মের বাচ্চাদের বাবা মায়েরা তারা যথেষ্ট বেশি উৎসাহী এবং আগ্রহী ছিলেন তাদের ছেলেমেয়েদের বাংলা শেখানো, বিশেষ করে নজরুলের কবিতা গান শেখানো।
এবং আমার সর্বকনিষ্ঠ যে অংশগ্রহণকারী শিল্পী ছিল অনুষ্ঠানে, তার বয়স ছিল 6 বছর, এবং দাদুর এই কঠিন কঠিন গানগুলো তারা ইংরেজি ভাষায় লিখে যেভাবে স্পষ্ট উচ্চারণ করে গেয়েছিল সেটা প্রশংসা রাখে অবশ্যই। দিদি, আপনি যে গবেষণা এবং চর্চার মধ্যে জড়িয়ে রয়েছেন কবিকে নিয়ে, তা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কি কি করছেন? যে কাজটা বিশেষভাবে আমার প্রয়োজন বলে মনে হয়েছিল, ব্যক্তি জীবনে নজরুল কেমন ছিলেন, তার ব্যক্তিগত জীবনের কিছু গল্প, তার চরিত্রের বিভিন্ন দিক, যার মাধ্যমে একটা মানুষকে চেনা যায়, তার জীবন দর্শন কি ছিল, মূলত তার সাম্য ও সম্প্রীতির ভাবনা, যেটা এই সময়কালে খুবই প্রাসঙ্গিক। গোটা পৃথিবী জুড়ে যে আমরা হিংসাত্মক ঘটনার ছবিটা দেখি, আমার মনে হয়েছে যে তার জীবন দর্শন যদি তার কাছে সকলের কাছে তুলে ধরতে পারি, বিশেষ করে এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে তুলে ধরতে পারি, তাহলে হয়তো একটা নতুন পৃথিবী দেখতে পারি আমরা তার কথা এবং তার লেখনীর মধ্যে দিয়ে। তো আমার কাজটা ছিল এই প্রজন্মের কাছে এবং নজরুল অনুরাগীদের কাছে তার জীবন দর্শন, তার জীবনের গল্প, তার চরিত্রের বিভিন্ন দিক, যেটা আমি ব্যক্তিগতভাবে জেনেছি আমার মায়ের কাছ থেকে, আমার বাবার ডায়েরি থেকে, এই পরিবারের লোকজনের কাছ থেকে, সেগুলো আমি চেয়েছি যে ব্যক্তি জীবনে নজরুলকে সবাই চিনুক, সেই জায়গাটা পৌঁছে দিতে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। দেশব্যাপী গণবিক্ষোভের চাপে নির্ধারিত সময়ের 1 মাস আগেই নজরুল কারামুক্ত হলেন। কারামুক্ত কবির বাসস্থান হল 6 নম্বর হাজী লেন। প্রমীলা সেনগুপ্তর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কবি 1924 15 এপ্রিল। প্রমীলা সেনগুপ্তর সঙ্গে নজরুলের বিয়ে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক, যা ছিল নজরুলের স্বপ্ন সাধনা। এই একটা জায়গাতে নজরুল সারা জীবন লড়াই করেছেন। কোট আনকোট মানুষ, কোট আনকোট সাম্য, মানুষের চেয়ে বড় কিছু নেই, এটা বলতে চেয়েছিলেন, এবং মানুষের চেয়ে আর কোনো কিছু মহিয়ান হতে পারে না। সেখানে জাতপাত, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, শিখ জৈন খ্রিস্টান, এইসব তার কাছে এগুলো এক একটা নাম ছিল, কিন্তু তার কাছে সবচেয়ে বড় নাম হচ্ছে মানুষ। এত কিছু মাথার মধ্যে নিয়েছে, অসাম্প্রদায়িকতা, জাতপাত, জাতের নামে বজ্জাতি সব, জাত চালিয়াত খেলছ যুবা, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয়তো মা। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত? হ্যাঁ, কোন ছেলে তার লাগলে ছোঁয়া? অসুচি হন জগন্নাথ, বলতে পারবে কেউ? ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের পালাই? ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিয়ে স্তূপের হওয়া, এই ব্যাখ্যাগুলো যদি শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা বুঝে থাকে বা বুঝেছিলেন, হয়তো সেই সে উদ্দীপিত সঙ্গীত, মানে উদ্দীপিত হতেন। কবির বিষের বাঁশি ভাঙার গান প্রকাশিত হয়েও নিষিদ্ধ হয়ে যায়। অভাব অনটনের দরুন কবি হুগলিতে গিয়ে বাসা ভাড়া নেন। সাংঘাতিক অর্থকষ্টে জর্জরিত কবি নজরুল ইসলাম এই অনুভূতি থেকেই নজরুল লিখলেন, হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সমান, কণ্টক মুকুট শোভা। 1925 নজরুলের পরিচালনায় কৃষক শ্রমিক স্বরাজ সম্প্রদায়ের সাপ্তাহিক মুখপত্র লাঙল প্রকাশিত হয়। প্রথম প্রকাশনায় কবিরচিত সাম্যবাদী কবিতাটি প্রকাশ পায়। কলকাতার অ্যালবার্ট হলে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সভাপতিত্বে সেই সময়কার বুদ্ধিজীবীরা কবি নজরুলকে সম্বর্ধনা দেন। তৎকালীন কলকাতায় হিন্দু মুসলিম সাহিত্য জনগোষ্ঠীগুলোর এক যৌথ সম্বর্ধনা সভায় সভাপতি ওয়াজেদ আলী বলেছিলেন, আপনি আমাদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়ে তুলেছেন, শক্তি সঞ্চারিত করেছেন আমাদের হৃদয়ে। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, নজরুল প্রকৃত বিদ্রোহীও এবং একমাত্র বিদ্রোহী কবি। ওর গান ও কবিতা কণ্ঠে নিয়ে আমরা আন্দোলন করব, যাব কারাগারে, পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনব। ব্যথার সাঁতার পানি ঘেরা চোরাবালির চর, ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর। শূন্যে তড়িতে দেয় ইশারা, হাট তুলে দে সর্বহারা,
মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর, দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি, দুলিয়ে তরুকর। কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরল, হাঁক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল। নায়ের মাঝি, নায়ের মাঝি, পাল তুলে তুই দে রে আজি, তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে খায় দোল। নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নোঙর তোল। ভাঙন ভরা আঙনে তোর যায় রে বেলা যায়, মাঝিরে দেখ কুরঙ্গি তোর কুলের পানে চায়। যায় চলে ওই সাথের সাথী, ঘনায় গহন সাঙন রাতি, মাদুর ভরা কাঁদন পাতি, ঘুমাস নে আর হায়। ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায়। হিরে মানিক চাসনি কো তুই, চাসনি তো 7 ক্রোড়, একটি ক্ষুদ্র মৃৎপাত্র ভরা অভাব তোর। চাইলে রে ঘুম শ্রান্তি হরা, একটি ছিন্ন মাদুর ভরা, একটি প্রদীপ আলো করা, একটু কুটির দৌড়। মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল, শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদতল। প্রলয় পথিকে চলবি ফিরি, দলবি পাহাড় কাননগিরি, হাঁকছে বাদল ঘিরে ঘিরে, নাচছে সিন্ধু জল। চলে রে জলের যাত্রী এবার, মাটির বুকে চল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের রচনা বসন্ত নাটকটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে। সম্মানস্বরূপ নজরুল ইসলাম তার শ্রেষ্ঠ কাব্য সংকলন উৎসর্গ করলেন কবিগুরু রবীন্দ্রনাথকে। সেই গুরুদেবের মৃত্যু নজরুলের হৃদয়ে আঘাত হানে। নজরুল লিখলেন রবিহারা কবিতা, পাঠ করলেন নিজেরই কণ্ঠে। পড়িয়াছে ভোলে অস্তপথের কোলে, শ্রাবণীর মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে তোমার গরবে গরব করেছি, ধরারে ভেবেছি সরাও। ভুলিয়া দিয়াছি দীনতা, উপবাস ক্ষুধা জরা। মাথার উপরে নিত্য জড়িতেই তুমি সূর্যের মতো, তোমার গরবে ভাবিতে পারি আমরা ভাগ্যহত। নজরুলের কালজয়ী গান কবিতা সেই সময়ের বাংলাদেশের গণ আন্দোলন, 21-এর ভাষা আন্দোলন, 71-এর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ধ্বনিত হয়েছিল। কবিতার পাশাপাশি প্রায় 3000-এরও বেশি গান রচনা করেছেন নজরুল ইসলাম। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলে ও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলে ও আমার পরদেশি রে, পরদেশি মেঘ। নজরুল ইসলামের গান যারা রাগ সঙ্গীত শিক্ষা করেন তাদের গাওয়া উচিত, তার কারণ ওনার বহু রাগাশ্রয়ী গান একটা অন্য মাত্রায় তারা নিয়ে যেতে পারবেন। আজকের সময় নজরুল ইসলাম খুব প্রাসঙ্গিক, তার কারণ এই যে অসাম্প্রদায়িক ভাবনা নজরুলের গানে কবিতায় সেটা প্রকাশ পায়। 1926 সাল থেকে 3 বছর নজরুল ছিলেন কৃষ্ণনগরে। সেই সময় তার দ্বিতীয় পুত্র বুলবুলের জন্ম হয়। নজরুল লিখলেন বাংলা গজল, বাগিচায় বুলবুলি তুই। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে কৃষ্ণে আজ দল। আজ তার ফুল কলি দে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলল। 1939 কবি নজরুলের স্ত্রী প্রমীলা দেবী পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। ইতিমধ্যেই কবির 2 পুত্র মারা গিয়েছেন। বুলবুল দাদা বাবার হৃদয় ছিল, মানে এত ট্যালেন্টেড, মানে এত ছেলে ছিলেন যে আমি পড়েছি মুজাফফর আহমেদ লিখেছে মায়াময় ছেলে, মানে যা শুনতো গান শুনতো একবার মুখস্থ হয়ে যেত। বাবা একদম চোখের মণি ছিলেন।
তার কাজে কাজেই তার হঠাৎ চলে যাওয়া 4 বছর কিছু বেশি চলে যাওয়াটা বাবা মেনে নিতে পারেননি। 1942 কবি নজরুল ইসলাম হারালেন বাক শক্তি। আমি যখন এসেছি বাবা তো তখন কথা বলতে পারতেন না, আর অতীতও মানে মনে করতে পারতেন না। মা আর বাবা দুজনে মিলে পরস্পরের পরিপূরক ছিলেন। মা বাবার আগে হঠাৎ জ্বর হলো, তারপরে কোমরে ব্যথা, তারপরে শরীরের নিচের দিকটা অবশ হয়ে গেল, পক্ষাঘাতে অবশ হয়ে গেল, কিন্তু ওপরটা সম্পূর্ণ সুস্থ ছিলেন। আমি অবাক হয়ে গেছি যে কীভাবে, আমার কোনো দিন শ্বশুরবাড়িতে গিয়ে কাজ করতে হয়নি, কিচ্ছু করতে হয়নি, আনন্দই পেয়েছি। কি মা শরীরটাকে একটা ছোট্ট চৌকির মধ্যে শুয়ে অপূর্বভাবে বাবার দিকে নজর রাখতেন, আর বাবাও মাকে খুব মানে পছন্দ করতেন, সারা বাড়ি ঘুরে বেড়াতেন। বহু চিকিৎসা করেও কোনো ফল পাওয়া যায়নি। 1957 সালে কবিকে চুরুলিয়াতে নিজের জন্মস্থানে নিয়ে যাওয়া হলেও কোনো লাভ হয়নি। 1962 সাল প্রমীলা দেবী মারা গেলেন। কবি হয়ে গেলেন একা, কিন্তু কবি তখন মানুষের হৃদয়ে। 1971 সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। কবির রচিত গান চল রে চল রে চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, বাংলাদেশের বাতাসে ধ্বনিত। স্বাধীন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের ইচ্ছায় কবি নজরুলকে বাংলাদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো তার চিকিৎসার ব্যবস্থাও। উদযাপিত হলো জন্মদিন নজরুল জয়ন্তী। জন্মদিনের 1 মাস আগে থাকতে বাড়িতে তো সাজো মা আর একবারে তদবিরে সব নতুন পর্দা, আমরাও নতুন শাড়ি টাড়ি পেতাম আর কি। যাই হোক, খুব আনন্দ। আত্মীয়রা আসতেন। এইসব বাদে কিন্তু জন্মদিনের দিন কিংবা আগে বাবা বুঝতে পারতেন, সব ভোরবেলা উঠে পড়তেন, সকালবেলা চান করানো হতো। খুব খুশি বাবা, কথা বলতে চাইতেন, কষ্টটা কোথায় জানো তো, এই কষ্টগুলো বলতে চাইতেন কিন্তু মানে আটকে যেত বলার মধ্যে। আর সবাই ছেলে অনিরুদ্ধই বেশি চান টান করিয়ে, হ্যাঁ বাবা আজকে তোমার জন্মদিন, বাবা ভীষণ খুশি হতেন। গরদের জামা, কপালে চন্দন, তারপরে গলায় রজনীগন্ধার মালা, ধুতি টুতি পরিপাটি করে বাইরের ঘরটা ফুল দিয়ে সাজানো হতো। তারপরে আস্তে আস্তে একা আসতেন শিল্পীরা, শিল্পীরা হারমোনিয়াম তবলা তো থাকবেই। এবার যারা আসতেন, কেউ অনেক বড় বকে আনছেন, হ্যাঁ, আর কেউ আবার পাশে ফোটা ফুল নিয়ে আসছেন, বাবাকে দিয়ে অনেকক্ষণ দাঁড়াতে চাইছেন তারা, তাদের চলে চোখ দিয়ে তাদেরও চোখে জল পড়তো, এমন ভালোবাসা হতেন। বিকেলবেলা একটা অদ্ভুত সংস্থা থেকে হিমাদ্রি কাগজের সঙ্গে বাবা যুক্ত ছিলেন হয়তো কোনো ক্রমে। সেখানকার সদস্যরা নিজেরা নতুন জামা কাপড় নিয়ে আসতো, মিষ্টি টিষ্টি এনে বাবার সামনে সাজিয়ে দিত, ফুল টুল দিয়ে নিজেরা বাবাকে বসে থেকে খাওয়াতো। ওই দিন কিন্তু সাম্প্রদায়িকতা ছিল না। আমরা দারুণ আবার আগামী দিনের জন্য অপেক্ষা করা। বাবা খুব এনজয় করতেন। কি হয়, আর বন্ধ করা হতো কেন জানেন তো, ভীষণ উত্তেজিত হলে বাবা ফিট হতো, সেই জন্য। আর গরম তো, জ্যৈষ্ঠের গরম, কাজে কাজেই ওইটা বন্ধ করে দেওয়া হতো। দেশে ও বিদেশে দীর্ঘ চিকিৎসায় কোনো উন্নতি হলো না কবি মনের। 1945 জগত্তারিণী সম্মানে সম্মানিত করল কলকাতা বিশ্ববিদ্যালয়। 1960 সালে ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন কবি নজরুল। 1972 স্বাধীন বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশে নিয়ে গেল। দেশের নাগরিকত্ব এবং 21 পদক সম্মানে ভূষিত করা হলো কবিকে। পেলেন বাংলাদেশের জাতীয় কবির সম্মানও।
1972 সালের 29 অগস্ট চিরবিদায় নেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম। কিন্তু থেকে গেল তার গান, তার লেখা হাজার কবিতা। আজ তার জন্মদিনে তাই বিদ্রোহী কবি, প্রেমের কবি, ভালোবাসার কবিকে স্মরণ করা তারই লেখা গান ও কবিতা উচ্চারণের মাধ্যমে। দুই বাংলার প্রাণের কবি কবি কাজী নজরুল ইসলাম। তার শারীরিক উপস্থিতি বহু মানুষের মনে এক জোর জোগাত, কিন্তু তার অনুপস্থিতি সেই জায়গাটায় একটু নাড়িয়ে দেয়। কবির অনুপস্থিতির মাঝেও যে উপস্থিতিটা আজও রয়েছে তা হচ্ছে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প। বহু মানুষের সঙ্গে তিনি মিশেছেন, বহুভাবে জীবনকে তিনি দেখেছেন, আর সেখান থেকেই তার সাহিত্যে, তার কবিতায়, তার গানে সেই মৌলিক বিষয়গুলোকেই তিনি তুলে ধরেছেন। যেখানে তিনি সাম্যের গান রচনা করেছেন, যেখানে তিনি একতার গান রচনা করেছেন, যেখানে তিনি আবার বিদ্রোহের কথাও বলেছেন। এইভাবেই 123তম জন্মজয়ন্তীতে কবি কাজী নজরুল ইসলামকে মনে করা, তাকে শ্রদ্ধার্ঘ্য।